দলের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিলের বিরুদ্ধে সতর্কতার আহ্বান তারেক রহমানের। বিএনপিকে নিয়ে চলছে ষড়যন্ত্র বলেছেন মির্জা ফখরুল। নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হবে জুলাই স্মৃতি জাদুঘর। থাকছে পিলখানা হত্যাকাণ্ড, গুম, খুন, আয়নাঘর, শাপলা ম্যাসাকার আর হাসিনার 16 বছরের দুঃশাসনের তথ্য। কোন দলের দাবি জাতির ওপর চাপানো অন্যায় বলেছেন সালাউদ্দিন। মিডিয়া ট্রায়ালে এনসিপি নিতে হচ্ছে সরকারের ব্যর্থতার দায়ও জানালেন হাসনাত আব্দুল্লাহ। একতরফা ফ্যাসিস্টের দোসর না বলার আহ্বান আনিস ও হাওলাদারের। জাপায় ভর করে আওয়ামী লীগের ফেরার শঙ্কা মান্নার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি প্রক্টরকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। কেউ যেন দলের নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে, সেজন্য সকলকে সচেতন থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের মধ্যে যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য দলের প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। আহমেদ সরওয়ারের রিপোর্ট। কিশোরগঞ্জ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই মিছিল নিয়ে দলে দলে নেতাকর্মীরা আসতে থাকে পুরাতন স্টেডিয়ামের সম্মেলন কেন্দ্রে। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় তিনি বলেন, একটি প্রত্যাশা করে বিগত 16 বছর ধরে জনগণ তার অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে। রাজনৈতিক দলগুলো মানুষকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। স্বৈরাচারের বিদায় হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছে। এর 95 ভাগ প্রস্তাবনা বিএনপি দেশের মানুষের সামনে আরও আগেই উপস্থাপন করেছে। স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে আমি একটি কথা বলেছিলাম যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। আমার 1 বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষ, শহীদ জিয়া এবং দেশজি খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে। যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকব। 2, আমরা আমাদের দলের নাম কেউ যাতে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে তার জন্য আমরা সচেতন থাকব। তারেক রহমান বলেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ দিয়েছে। সেই নির্বাচনে যদি 31 দফার পক্ষে রায় নিয়ে আসতে হয়, তাহলে ধানের শীর্ষের নেতাকর্মীদের একটি লক্ষ্য থাকতে হবে, যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকা। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেছে। বিএনপি তার মতামত দিয়েছে। হ্যাঁ, কোনো কোনো বিষয় হয়তো অন্য অন্য কারোর সাথে আমাদের মত পার্থক্য আছে, কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারো সাথে কোনো আপত্তি নেই, দ্বিমত নেই। অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায়। এই কাজগুলোকে যদি আমাদের সম্পাদন করতে হয়, তাহলে অবশ্যই জনগণের রায়, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে, যেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাংলাদেশের জনগণ এবং জনগণ। এই জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে, জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে, জনগণকে আমাদের পাশে রাখতে হবে। যে কোনো মূল্যে আপনাদেরকে এটি নিশ্চিত করতে হবে। সবাইকে দলের পক্ষে কাজ করার আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, লড়াই সংগ্রাম করে এত দূর এসেছে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, নতুন জন্ম নেয়া ও ৭১-এর মুক্তিযুদ্ধে ভিন্ন অবস্থান নেয়া রাজনৈতিক দলও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মির্জা ফখরুল বলেন, তারা জানে না অতীতেও এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। বিএনপির বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে তারাই নিশ্চিহ্ন হয়েছে দাবি করে তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাওয়ার সুযোগ এসেছে। আজকে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি ৪৭ বছর যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশকে। আমরা সেই দল যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি। বন্ধুগণ, নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে গণভবনে নির্মিত জুলাই স্মৃতি জাদুঘর। পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন, আয়নাঘর, শাপলা ম্যাসাকার এবং ভোট ডাকাতি সহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের সব ঘটনাই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে এই তথ্য জানান। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন, ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যেই এই জাদুঘরের নির্মাণ কাজ শেষ হবে এবং তা নভেম্বরের প্রথম সপ্তাহেই উদ্বোধন করা সম্ভব। তিনি বলেন, হাসিনার দুঃশাসনের চিত্রগুলো এই জাদুঘরে প্রদর্শনের জন্য কিউরেট করা হয়েছে, যাতে ১৬ বছরের ফ্যাসিজমের ইতিহাস জীবন্ত থাকে এবং সরাসরি গণভবন থেকে আসা নির্দেশনা অনুযায়ী পরিচালিত সকল অত্যাচার এবং নৃশংসতার ইতিহাস। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাদুঘর নির্মাণ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, এই জাদুঘরে যারা আসবেন তারা ৫ আগস্ট গণভবনে জনতার ঢলকে অনুভব করবেন। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস গ্রাফিতির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে গ্রাফিতি জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগের মুরাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, যারা জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরুদ্ধে কখনো দেশে ফিরে আসবে না, এমনকি জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগও বৃথা যাবে না। গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছিল বলেও জানান উপদেষ্টা। এই আয়োজন কেবল একটি উদ্বোধনী অনুষ্ঠান নয়, এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কিভাবে আত্মত্যাগে নজির স্থাপন করেছে। এই প্রজন্ম আগামী প্রজন্মকে জানাতে হবে, জুলাইয়ের সেই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতায় আসা নিয়ে জামাত এত আত্মবিশ্বাসী হলে তাদের উচিত নির্বাচনে আসা। আলোচনা আন্দোলন দুটোই একসাথে চলা স্ববিরোধিতা বলেও মন্তব্য তার। গ্লোবাল সাউথের বহু দেশ উন্নত বিশ্বের কাছাকাছি আছে, এই উন্নত দেশগুলোতেও গ্র্যাজুয়েশনের পর মাস্টার্স কম করে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। ভোকেশনাল শিক্ষা নিয়ে বিএনপির বিশদ পরিকল্পনা জনগণের ম্যান্ডেট পেলে বাস্তবায়ন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন সালাউদ্দিন আহমেদ। বলেন, ১৯৯১ সালে সবার জন্য শিক্ষা বাস্তবায়ন করেছে বিএনপি। দেশে ভালো যে কোনো কিছু সূচনা বিএনপির হাত ধরেই হয়েছে বলে দাবি করে তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের দাবি জাতির ওপর জবরদস্তি আরোপ করা সঠিক নয়। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সবার অংশগ্রহণে অন্তর্বর্তী সরকার গঠন হলেও সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে। আমাদের যে গণতান্ত্রিক চর্চা সেটা এগিয়ে নিতে হবে। শুধু এই পরামর্শ দিতে চাই যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না। একই দরজা হয় খুলতে হয়, না হলে বন্ধ করতে হয়। এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে না।
যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো, আমি তখনও দেশে প্রত্যাবর্তন আসতে পারিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করি, সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না। আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন, রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি। এই গভর্নমেন্টের যত দায়, যত ব্যর্থতা, সব ব্যর্থতা হচ্ছে এনসিপির। কিন্তু এই গভর্নমেন্টে যারা আছে, এখানে জামাতে ইসলামীর এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে। জাতীয় পার্টিকে একতরফা ফ্যাসিস্টের দোসর না বলার আহ্বান জানিয়েছেন দলটির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির সংবাদ সম্মেলনে তারা এই আহ্বান জানান। আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী বলে বর্তমান সময়ে রাজনীতি থেকে দূরে রাখা হচ্ছে। জাতীয় পার্টিকে আগেও অনেকবারই নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা হয়েছে। জাতীয় পার্টি ক্ষমতার জন্য কখনো হত্যা এবং অপকর্মে জড়ায়নি বলেও দাবি করেন তিনি। বলেন, এরশাদ ক্ষমতা হস্তান্তর করেছেন। দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, গত 1 বছরে চাঁদাবাজি ও দখলদারিত্বে দেশে অস্থিরতা বেড়েছে। বর্তমান সময়ে সংস্কারের কথা হচ্ছে, কিন্তু তা বাস্তবায়ন করতে যে সরকার ক্ষমতায় আসবে তার আন্তরিকতা দরকার। জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো সংস্কার অসম্ভব। ইচ্ছাকৃতভাবে কোনো রাজনৈতিক হত্যার সাথে কখনো জড়িত ছিল। সরকার গঠন করতে চান, সেই ক্যালকুলেশনের করে আমাদের উপর দায় দায়িত্ব দিয়ে এই দেশের নির্বাচনের প্রক্রিয়াকে আপনার প্রশ্নবিদ্ধ করবেন। জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশের মাটিতে কোনো সংস্কারের ইতিহাস লেখা সম্ভব হবে না। তাই আপনারা, আমাদের সন্তানেরা থাকবে, আমরা চলে যাব, দেশের জন্য সংস্কারের বিষয় আমাদের সাথে আলোচনা করতে পারেন। 3 রাজনৈতিক দলের নেতাদের নিয়ে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফরে ঐক্যমত্য তৈরি হবে এমনটি বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের নির্বাচনের প্রভাব নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মান্না বলেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের ফলাফল বদলে দেবার মতো তেমন কোনো প্রভাব ফেলবে না। বলেন, পিআর নিয়ে বিতর্ক থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন করা দরকার। বিষয়টি নিয়ে বিএনপি ও জামাত দুপক্ষের সাথে আলোচনার সুযোগ রয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, নির্বাচনের আরও 5 মাস বাকি আছে, তাই ভোটে অনেক ফ্যাক্টর হতে পারে, আবার নাও হতে পারে। দেশের মানুষ চায় সামগ্রিক রাজনীতির একটা পরিবর্তন। মান্না বলেন, আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে সেটি নির্ভর করে এলাকা ভেদে। এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য শিক্ষা হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার কোনো বিশেষ সাংবিধানিক আদেশ দেওয়ার ক্ষমতা নেই, এটা বিএনপি বলছে। এটারও আমরা নিষ্পত্তি করতে পারবো। এই জন্যে মনে করছি যে এই প্রবলেমের সলিউশন হবে প্রফেসর ইউনূস আসবার পরে। আবারও আমরা এই মতৈক্য কমিশন নিয়ে বসবো এবং মতৈক্য কমিশন আমাদের ডাকবে। এর মধ্যে আমরা নিজেরা কথাবার্তা বলে সেটেল করব। এই কারণে আমেরিকাতে সেটেলমেন্টের ব্যাপার না, সেটেলমেন্টটা এইখানেই হবে, এটা আমি কনফিডেন্টলি বলছি। আমেরিকার ট্রাম্প সাহেব বসে কিছু বললেও ওইখানে মেনে আসলে এখানে হচ্ছে না। এখানে পার্টিগুলো যদি না মানে তাহলে কীভাবে করবেন? অতএব যারা মনে করছেন যে আমেরিকা ওই জন্য গেছে, এরকম না। প্রফেসর ইউনূস কি খেয়ালের বসে 3 জনকে ডেকেছেন তাও বুঝি না। জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন। 7ম দিনের মতো প্রার্থীরা ক্যাম্পাস ও হলগুলোতে বিরামহীন প্রচার প্রচারণা
চালিয়ে যাচ্ছেন। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কেউ গান গেয়ে আবার কেউ মার্কিন ডলারের আদলে লিফলেট ছাপিয়ে বিলি করছে শিক্ষার্থীদের মাঝে। বেশ সাড়াও পাচ্ছেন তারা। শনিবার ছুটির দিনেও বসে নেই প্রার্থীরা। এদিকে ইসলামী ছাত্র শিবির রাকসু নির্বাচনে 12 মাসে 24 সংস্কারের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। সকালে 11টায় ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি ও সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। আগামী 25শে সেপ্টেম্বর রাকসু নির্বাচনে 9টি একাডেমিক ভবনে 990টি বুথে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর নজরুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু 3 শীর্ষ পদ। ভিপি, জিএস ও এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 69 জন। সব মিলিয়ে কার্যনির্বাহী পরিষদ পদে মনোনয়ন জমা দিয়েছে 429 জন প্রার্থী। চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর একেএম আরিফুল হক সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেন। এদিকে ছাত্রী কল্যাণ সম্পাদক ও সহ ছাত্রী কল্যাণ সম্পাদক পদে যথাক্রমে 12 ও 11 জন মনোনয়ন দিয়েছেন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা জমেছে নির্ধারিত সদস্য পদগুলোতে। 5টি আসনের বিপরীতে মোট 84 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুধু নির্ধারিত সদস্য 5 পদেই প্রতিদ্বন্দ্বিতা করবেন 32 জন। চাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে সরব হয়ে উঠেছে ছাত্র রাজনীতি। আগামীকাল প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 23 সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, আর 25 সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। ভোট হবে 12 অক্টোবর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল পিআর দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি পিআর চায় না, জনগণের পিআর চায়। বিকেলে কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, তারা এই আজগুবি দাবি তুলে রাজনৈতিক পরিবেশ নষ্ট করে ফেলছে। পিআরের দাবিতে যে রাজনৈতিক দলগুলো আন্দোলনের হুমকি দিচ্ছে, তারা আগামী নির্বাচনকে বানচাল করে শেখ হাসিনাকে দেশে আসার সুযোগ করে দেবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ভারত গত 17 বছর আওয়ামী লীগের মাধ্যমে এদেশ শাসন করেছে, এখন জামাতের মাধ্যমে শোষণ করার ষড়যন্ত্র করছে। নারী সমাবেশে প্রধান বক্তা হিসেবে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেন, রাষ্ট্র পরিচালনায় নারীদের অবদান অপরিহার্য। যেই নারী দেশ থেকে পালিয়ে গেছে, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনাগুলো পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করা হবে। মানে হলো আগামী নির্বাচনটাকে বানচাল করে ভারতীয় পালিয়ে থাকা ফেসিবাদের নেত্রী শেখ হাসিনাকে সরল করে বাংলাদেশে আসার সুযোগ। বইয়ের মধ্যে পাঠ্যপুস্তকে বাধ্যতা করে করেছিল শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার উন্নয়নের গুণগাথা। আমরা বলতে চাই যে পাঠ্যপুস্তকে আপনারা এত বাধ্যতামূলক করুন শেখ হাসিনার পালিয়ে যাওয়া সেই দৃশ্য, শেখ হাসিনার পালিয়ে যাওয়া সেই মুহূর্ত, সেটাকে বাধ্যতামূলক করা উচিত। কিভাবে সে পালিয়ে গেল? নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানে উন্নতি করতে বিদেশি দক্ষ অপারেটর নিয়োগের কোনো বিকল্প নেই। শনিবার চট্টগ্রাম বন্দর হলে কাস্টমস বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ সহ করণীয় নির্ধারণ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, দক্ষ অপারেটর নিয়োগ না করা হলে বর্তমানে বন্দর অন্ধকারেই থেকে যাবে। অর্থনৈতিক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকের সভাপতিত্বে এতে অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সহ বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। এখানে বিদেশি বিনিয়োগ বলতে আপনারা না একটা রং পারসেপশন। বন্দর দিয়ে দিল, বন্দর কাকে দেবো আমরা? অপারেটর। আপনার দুনিয়াতে অনেক বড় বড় অপারেটর আছে যারা 130, 140, 180টা আপনার বন্দর অপারেট করে। এর পিএসএ সিঙ্গাপুর সে 185টা বন্দর অপারেট করছে। যারা ইন্টারন্যাশনাল
আপনার ইনভেস্টমেন্ট অ্যাকসেপ্ট না করেন, তাহলে আমরা যেই টিমিরে আছে সেই টিমিরে থাকবো। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার যে কয় মাস ক্ষমতায় আছে দেশকে এগিয়ে নিতে চায়। পরবর্তী সরকার আওয়ামী লীগ সরকারের মতো দুর্নীতির পথে হাঁটবে না, এমন আশাবাদও তার। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অনুষ্ঠানে এই কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অর্থ সম্পদ চিরস্থায়ী নয়, হাজার হাজার কোটি টাকার মালিকরা এখন পালিয়ে বেড়াচ্ছে। শিক্ষা ও মেধা কেউ কখনো কেড়ে নিতে পারে না, এজন্য সুশিক্ষায় শিক্ষিত হতে শিক্ষার্থীদের আহ্বান জানালেন অর্থ উপদেষ্টা। ব্রাহ্মণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ঢাকার বাইরে ডাক্তাররা যেতে চান না, এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে ডাক্তারদের। আমরা যে কটা মাস আছি বাংলাদেশ কিন্তু একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অবস্থায় নিয়ে যেতে পারি এবং আশা করি আগামীতে যারা আসবেন তারা কিন্তু তাদেরও শুভ বুদ্ধি হয়, আগের মতো যেন আবার তারা ওই পাশে না গিয়ে বাংলাদেশকে তারা আরো দ্রুত এগিয়ে নিয়ে যায় বাংলাদেশ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনীতির জন্য ইসলামকে বিভক্ত করা ঠিক নয়। সন্ধ্যায় জাতীয় জাদুঘরে আয়োজিত শাইখুল হাদিস জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন যারা নির্বাচনকে কেন্দ্র করে ইসলামের নামে আলাদা বাক্সের কথা বলছে তারা মূলত রাজনৈতিক কারণে ইসলাম ধর্মকে বিভক্ত করতে চায়। ইসলাম ধর্মের মর্যাদা রক্ষা করতে আলেম সমাজকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। স্বাধীনতার 54 বছর পর আর বিভক্তি করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সম্মেলনে হেফাজতে ইসলাম শীর্ষক নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। ঐক্যবদ্ধ সমাজ গঠনে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। আমরা চাই বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকুক এবং ইসলাম নিয়ে যেন কেউ আমরা বিভক্তিকর বিভ্রান্তিকর রাজনীতি না করি। কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স বসায় দাও, তা আমরা ইসলাম থেকে কি খারিজ হয়ে গেলাম নাকি ভাই সাহেব? আপনারা কি খারিজ হয়ে গেছেন? ইসলামের জন্য বাক্স নয়, ওটা রাজনীতির বাক্স। রাজনীতি দিয়ে ইসলামের শক্তিকে বিভক্ত করা ঠিক নয়। পণ্য বহুমুখীকরণের মাধ্যমে দেশকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, মেড ইন বাংলাদেশ শুধু কথায় সীমাবদ্ধ না রেখে কাজ করে দেখিয়ে দিতে হবে। দুপুরে রাজধানী তেজগাঁয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই আয়োজিত অটোমোবাইলস ও এগ্রো মেশিনারি মেলায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা জানান, ম্যানুফ্যাকচারিং শিল্পের বিকাশ ও দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মেলা। এছাড়া সঠিক প্রচারণা পেলে দেশের সব যন্ত্রের আমদানি নির্ভরতা কমার পাশাপাশি দেশেই আমদানি বিকল্প শিল্পের বিকাশ সহজ হবে বলেও প্রত্যাশা তাদের। শিল্প উপদেষ্টা বলেন, দেশে গবেষণা বাড়ানোর পাশাপাশি দক্ষ মানব সম্পদ বাড়াতে হবে। একই সাথে পণ্য বহুমুখীকরণের মাধ্যমে দেশকে আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করার তাগিদও দেন উপদেষ্টা। আগামী 30 সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচ্চ পর্যায়ের সম্মেলন সমস্যাটির একটি সমাধানের দিকে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের পররাষ্ট্রনীতি অন্য একটি দেশের ওপর নির্ভরশীল ছিল বলে রোহিঙ্গা সমস্যাটি চাপা পড়ে গিয়েছিল। রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবি ডেভেলপমেন্ট মিডিয়া ফোরাম ও অক্সফাম এর যৌথ আয়োজনে শিরোনামের বাইরে নতুন চোখে রোহিঙ্গা সংকট শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সফর সঙ্গী হিসেবে মাত্র 3টি রাজনৈতিক দলের প্রতিনিধি। নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম আরও বলেন, জাতিসংঘের এই অধিবেশন 3 মাস ব্যাপী চলবে। 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা দেশে ফিরলে নতুন করে অন্য দলের প্রতিনিধিদের সেখানে পাঠানো যায় কিনা সেটি সরকার ভেবে দেখবে বলেও জানান প্রেস সচিব। বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, তামাকের ক্ষতি বহুমাত্রিক। বর্তমান সরকার অনেক সংস্কার করছে। তামাক নিয়ন্ত্রণ আইন সংস্কার করলে এটা হবে সরকারের জন্য একটি সিগনেচার রিফর্ম। রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রগতির জন্য জ্ঞান প্রজ্ঞা এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া
অ্যালায়েন্স আত্মা আয়োজিত গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি। বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডাক্তার গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষায় দ্রুততম সময়ের মধ্যে তামাক আইনের খসড়া সংশোধনী পাশ করতে হবে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক আবু তাহের বলেন, আইন সংশোধনে গণমাধ্যম শক্তিশালী ভূমিকা পালন করছে, এটা অব্যাহত রাখতে হবে। বক্তারা বলেন, দেশে মোট মৃত্যুর ৭১% ঘটে হৃদরোগ ও ক্যান্সার সহ বিভিন্ন অসংক্রামক রোগে, যার অন্যতম প্রধান কারণ তামাক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আত্মার কনভেনর মর্তুজা হায়দার লিটন ও প্রজ্ঞার নির্বাহী পরিচালক ABM জুবায়ের সহ বিভিন্ন তামাক বিরোধী সংগঠনের প্রতিনিধিরা। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, কোনো অবস্থাতেই জনগণের উপর কোনো মতামত, কোনো পিআর চাপিয়ে দেবেন না। দেশের সংবিধান অনুযায়ী সরাসরি ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচনের কথা লেখা আছে। বিকেলে মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে মৌলভীবাজার পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল 2025-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীতে হয়ে গেল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গভর্নমেন্ট একাডেমিয়া ইন্ডাস্ট্রি কনক্লেভ 2025 অনুষ্ঠানে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার সাইদুর রহমান এবং অপরাধ তদন্ত বিভাগের প্রধান মোহাম্মদ সিবগাত উল্লাহ, দি সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সিইও এবং এবিবি চেয়ারম্যান মাসরুর আরিফিন সহ অনেকে। সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশেম মিয়া। কনক্লেভের শুরুতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা বিষয়ক 2টি মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউআইইউর MSc AC প্রোগ্রাম ও আইরিকের পরিচালক প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ আল মামুন এবং ইউআইইউর CSE বিভাগের প্রফেসর ডক্টর সোহরাব হোসেন। এই কনক্লেভ সরকার, একাডেমিয়া এবং শিল্পের মধ্যে সংলাপের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে বলে জানান বক্তারা। সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন আজ রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে। বিকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনায় বক্তারা দেশের প্রতিটি হাসপাতালে ক্যান্সার কাউন্সেলিংয়ের ব্যবস্থা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। এছাড়া সময়োপযোগী ও কার্যকর ক্যান্সার নীতিমালা তৈরি এবং জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ পরিকল্পনা গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানান তারা। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বৃহত্তর যশোর ডিরেক্টরের কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে প্রয়াত ডক্টর এম শমশের আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। অনুষ্ঠানে বক্তারা প্রয়াত ডক্টর এম শমশের আলীর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর যশোর ডিরেক্টরের কার্যনির্বাহী কমিটির সভাপতি, সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোহাম্মদ আব্দুল মান্নান। বক্তব্য রাখেন বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম গোড়া সহ গণ্যমান্য ব্যক্তিরা। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জার্মানির OTH ওয়েডেন এর যৌথ উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন শিরোনামে উচ্চস্তরের গোল টেবিল আলোচনা সভা হয়েছে। আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলনের অংশ হিসেবে UAPBOT সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নীতি প্রণেতা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও শিল্প প্রতিনিধিরা অংশ নেন। এতে আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা একমত হন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একক উদ্যোগ নয়, বরং শিক্ষাবিদ, শিল্প, নীতি প্রণেতা ও উন্নয়ন অংশীদারদের মধ্যে শক্তিশালী সহযোগিতা অপরিহার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের অর্থনীতি ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ডক্টর কবির হাসান। আল আরাফা ইসলামী ব্যাংক সিলেট জোনের দিনব্যাপী টাউন হল মিটিং হয়েছে নগরীর স্টার প্যাসিফিক হোটেলে। শনিবার ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে টাউন হল মিটিংয়ের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন পর্ষদীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, আসাদুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ হোসেন ও ASM আবু জাফর সহ অন্যান্য নির্বাহীরা। সিলেট রিজিওনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পীযূষ কুমার সরকারের সার্বিক ব্যবস্থাপনায় সভায় সিলেট জোনের 16টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশ নেন। সভায় প্রধান অতিথি চেয়ারম্যান খাজা শাহরিয়ার এবং বিশেষ অতিথি আব্দুল ওয়াদুদ সিলেট জোনের শাখাসমূহের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পরাজিত শক্তি অতীতের মতো ষড়যন্ত্র করলে হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে প্রতিহত করবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টঙ্গীবাড়ি উপজেলার সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের নিয়ে উপজেলা মিলনায়তনে সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি টঙ্গীবাড়ি উপজেলার 52টি শারদীয় পূজা মণ্ডপে আর্থিক অনুদান দেন। চট্টগ্রাম মহানগর বিএনপির এক সমাবেশ হয়েছে মহানগরীর লালখান বাজার একটি হোটেল মোড়ে। ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সৈয়দ ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, কেন্দ্রীয় বিএনপি নেতা ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল হালিম শাহ আলম সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দলের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিলের বিরুদ্ধে সতর্কতার আহ্বান তারেক রহমানের। বিএনপিকে নিয়ে চলছে ষড়যন্ত্র বলেছেন মির্জা ফখরুল। নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হবে জুলাই স্মৃতি জাদুঘর। থাকছে পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন, আয়নাঘর, শাপলা ম্যাসাকার আর হাসিনার 16 বছরের দুঃশাসনের তথ্য। কোন দলের দাবি জাতির উপর চাপানো অন্যায় বলেছেন সালাউদ্দিন। মিডিয়া ট্রায়ালে এনসিপি নিতে হচ্ছে সরকারের ব্যর্থতার দায়ও জানালেন হাসনাত। একতরফা ফ্যাসিস্টের দোষর না বলার আহ্বান আনিস ও হাওলাদারের। জাপায় ভর করে আওয়ামী লীগে ফেরার শঙ্কা মান্নার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভিসি প্রক্টরকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।